সেটি হচ্ছে আজকে জুলাই সনদ নিয়ে বৈঠক ছিল এবং কোন রকম সিদ্ধান্ত ছাড়াই সম্ভবত বৈঠকটি শেষ হয়েছে। এটির ব্যাপারে যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন। না, বৈঠক ছাড়া কি কোন রকম সিদ্ধান্ত ছাড়া কথাটা আমরা বলতে পারি না। কারণ ডক্টর ইউনূস তার সমাপনী ভাষণে বলেছেন যে 17 তারিখে মনে করেন শুক্রবার তারা এই স্বাক্ষর করতে যাচ্ছে সবাই। প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাত তারাও বলেছে, এনসিপি বলেছে বোধহয় তারা বোধহয় এখনো সিদ্ধান্ত নেয় নাই। তো এনসিপি কে এখানে কতটা গুরুত্ব তারা দেবে সেটার উপর নির্ভর করছে। আর অন্যান্য রাজনৈতিক দল সবাই তো একমত হয়েছে যে করবে। এটার ভিতরে কি আছে, এটা কিভাবে করবে, এটা নিয়ে তাদের মতবিরোধ আছে। কিন্তু 17 তারিখে যে আহ স্বাক্ষর হবে সেটাতে কোনো সন্দেহ নেই। এর মধ্যে আপনি জানেন যে বাসদের 2 অংশ এবং সিপিবি তারাও সিদ্ধান্ত নিয়েছে যে তারা এটাতে স্বাক্ষর করবে না। তো হয়তো আরো কেউ আছে করবে না, কিন্তু অনুষ্ঠান তো হবে। 17 তারিখ যে অনুষ্ঠান হতে যাচ্ছে, ডক্টর ইউনূস সেখানে উপস্থিত থাকবেন এবং এই বিভিন্ন রাজনৈতিক দলের কোন কোন ব্যক্তি এটাতে স্বাক্ষর করবে সেটাও ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। এবং উনি যে বক্তৃতা দিলেন সেটাতে মনে হচ্ছে যে এগুলোকে, এই কলমগুলোকে জাদুঘরে রাখবেন। ইতিহাসে এগুলো অনেক বেশি আহ মানে অনেক অনেক উচ্ছ্বাসিত উনি, যে এটা বিরাট এক ঘটনা ঘটতে যাচ্ছে জাতীয় জীবনে। আমি জানি না এটার কি পরিস্থিতি পরে কখন দাঁড়ায়, কিন্তু উনার যেভাবে উচ্ছ্বাস, সেটাতে মনে হয় যেন আমরা ইতিহাসের একটা মানে অংশীদার হতে যাচ্ছি, এই জাতি একটা অংশীদার হতে যাচ্ছে, জাতি একটা বিরাট কিছু পেতে যাচ্ছে। আপনি কোনো অর্জন দেখছেন না? হোক আগে, আমি তো এখনো বলতে পারি না, কিন্তু যে বিষয়গুলো নিয়ে ওনারা ডিসিশন নিয়েছে সেগুলো তো অনেকগুলোই সংবিধানের সাথে সাংঘর্ষিক। সেই সাংঘর্ষিক ব্যাপারটা নিয়ে এবং ওনারা যেভাবে চাচ্ছেন এটা সংবিধানের ঊর্ধ্বে স্থান দিতে, সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া মানে কি, সংবিধান 1 সংবিধান 2 তো আর হয় না। সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া নিয়ে এই সমস্ত কিছু কন্ট্রোভার্সি তো রয়ে গেছে। যে দলগুলো এটা বর্জন করছে তারা কোন যুক্তিতে করছে, এবার 11th আওয়ারে আরেকটা আহ, কিছু কিছু ক্লজ যুক্ত হচ্ছে, যেমন বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন যে বিষয়টা 8 মাসের আলোচনা, এটা ছিল না, এটা এখন চিঠি দিয়ে আবার এটা অন্তর্ভুক্ত করেছে। তো অনেকগুলো ইস্যুতে, যেটা বাসদ আপত্তি করেছিল বা সিপিবিও আপত্তি করেছে যে এটা আমরা আগে আমাদেরকে বলা হয়নি, এখন এটা অন্তর্ভুক্ত করেছে। আরো কিছু ইস্যুজ আছে এবং যেমন 10 বছর পর্যন্ত একজনের ক্ষমতা যেটা আছে সেটা তো অলমোস্ট সবাই একমত হয়েছে, কিন্তু বিএনপি তো এটাতে একমত হয়নি যে আহ, ইয়েতে একজন ব্যক্তি সে প্রধানমন্ত্রী থাকবে, আবার সংসদ নেতা প্লাস আবার দলীয় প্রধান থাকতে পারবে না, এগুলোতে কিন্তু বিএনপি একমত হয়নি। তো বিএনপির অনেক কিছু নোট অফ ডিসেন্ট নিয়েই আছে। তো বিএনপির অন্যদেরও আছে নোট অফ ডিসেন্ট নিয়ে। তো সেগুলো কিভাবে পাশ হবে এটা তো অনেক সুদূর প্রসারী চিন্তাধারা। আর সবচেয়ে বড় যে চিন্তা হচ্ছে এখন জামাতে ইসলামী যে এই সত্যতা দিয়ে রেখেছে যে এটা নভেম্বরের মধ্যে এটা গণভোট হতে হবে এবং গণভোট হওয়ার পরে আমরা এটা নিয়ে চিন্তা করব। আর বিএনপি যেটা বলতেছে, এই জুলাই সনদের সাথে গণভোটের কোনো সম্পর্কই নেই, গণভোট একটা আলাদা ইস্যু। সেটা সরকার কিভাবে করবে সেটা সরকার করুক। এবং আমাদের যুক্তি হচ্ছে যে বিএনপি বলছে যে আমাদের যুক্তি হচ্ছে যে এটা ছোট একটা বিষয়, হা না বলা, এবং এটাতে সবাই বুঝে নেয় যে এটা হাই জয়যুক্ত হবে। তো সেই জিনিসটার জন্য এত আহ এই আগে হবে না পরে হবে এটা না করে যেদিন ইলেকশন হচ্ছে সেদিন হইলে হয় ছোট একটা ব্যালট থাকবে, সেই ব্যালটে তখন হা না যারা হোক হবে। কিন্তু আলটিমেটলি এগুলো তো ইয়েতে গিয়ে যাবে, সংসদে যাবে। এই সংসদ হচ্ছে বড় কথা, এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একমত হই, তাহলে আমরা সংসদে এটা পাশ করাতে পারি। কিন্তু সেটা যদি আমরা না হই, পতিত স্বৈরাচার এবং তাদের দোসর একটি দেশ এটা সুযোগ নেবে, এবং এই সুযোগ নেবে বলে আমরা একটা সতর্ক থাকা উচিত আমাদের। একদম প্রতি বিপ্লবী হলেও চলবে না, আবার আমাদের বাস্তবতার নিরিখে পদক্ষেপ নিতে হবে। এটা উনি উনার দলের পক্ষে উনার মতামত যেটা আছে সেটাই বলছে। যেমন এক ধরনের ওয়ার্নিং উনি ডক্টর ইউনূসকে দিয়ে দিয়েছেন, এটা যদি না হয়, এটা 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 যদি না হয় না, এটার কারণে যদি ইলেকশন বিলম্বিত হয়, যেটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা, তাহলে সেটা কিন্তু চরম ভাবে মানে ওরা মেনে নিবে না। ওরা বলেছে আমরা আপনাকে সমর্থন করি, কিন্তু এবং আপনাকে সমর্থন করি ওই কন্ডিশনে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হচ্ছে সেই রোড ম্যাপে আমরা আপনাকে সমর্থন করছি, কিন্তু আমাদের সমর্থন এই
আনকন্ডিশনাল নয় এখানে, সীমাহীন এবং সীমাহীন নয়, আর এইটাও আছে আনকন্ডিশনাল নয়, সীমাহীন নয়। তো আমরা এটা এমন কিছু এটা নেব না যে আপনি মনে করেন উনি বুঝিয়ে দিয়েছেন যে আপনার কি বলবে বাংলা ভাষায় এগুলা, যে চুদুর বুদুর চলবে না। এটা বিষয়টা হচ্ছে যে আপনার, মানে আপনি আবার এই গড়িমসি চুদুর চলবে না বুদুর আরকি। চুদুর শুনেন সুলতান, আপনি আবার এই চুদুর বুদুর চলবে না এটা আবার ইয়ে করে না, এই হেডলাইন করে ফেলেন না, এটার কাছে দিয়ে না আপনি না, আপনাদের। এটা কিন্তু আমি আপনাকে শুদ্ধ বাংলাটি বললাম, গড়িমসি করা। এটিকে বলে গড়িমসি করা। হ্যাঁ, রাইট? গড়িমসি করা। না, রাইট। আমি এটা বলছি যে নোয়াখালীর ভাষা বলছি, যে ফান করে। কিন্তু আমাদের এই ইউটিউব গুলোতে যে যন্ত্রণা, এগুলো তো কথা বললে ওইগুলাকে বেশি বিকৃত করে করে, তো এই জন্য একটু ভীত হই আজকাল কথা বলতে। তো যে এটা আমি হচ্ছে যে গড়িমসি চলবে না, উনি একটু ক্লিয়ার করে দিয়েছেন, এবং ওনাদের যে আহ আকাঙ্ক্ষা, যে এবং এই আকাঙ্ক্ষার সাথে উনি আবার এটাও বলেছেন যে এখন সেনাবাহিনীকে নিয়ে যে যেটা হচ্ছে, সরকারের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হয়েছে, এবং এই দূরত্ব যাতে এটা লেংদি না হয়, এবং এই দূরত্বের যে খেসারত সেটা মানে জাতি গ্রহণ করতে পারবে না, বা ওনারাও এটা মানে ইয়ে করতে পারবেন না আর কি, এটা কি বলবেন, টলারেট করার মতো না। এটা নিয়ে আরেকটা আরেকটা জিনিস, মানে টলারেট না, উনি অ্যাফোর্ড শব্দটা বলছে, এটা যাতে অ্যাফোর্ড করতে পারবে না। তো এই জায়গাতেও কিন্তু আপনি দেখেন একটা সূক্ষ্মভাবে ইয়ে আছে, এক ধরনের পরামর্শ বলেন, থ্রেড বলেন, যেটাই হোক, যে কারণ হচ্ছে যে আবার যদি এই ধরনের, এটা এই জন্যই বলা হচ্ছে যে সেনাবাহিনীর সঙ্গে কয়েকজন সেনা কর্মকর্তার বিচারের প্রশ্নে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, যে আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে। তো সেই আদালতের ভাষ্য অনুযায়ী যদি এই 15 জনকে অলরেডি নজরদারিতে নিয়েছে, হেফাজতে নিয়েছে, তাদের জন্য আলাদা একটা জেলখানাও মানে ডিক্লেয়ার করা হয়েছে। তো সেই জায়গা থেকে যদি এমন কিছু পরিস্থিতির উদ্ভব হয় সরকারের সাথে সেনাবাহিনীর, সেটা যে বিএনপি সহজে নেবে না, কারণ বিএনপি ইলেকশনের জন্য মরিয়া হয়ে আছে। তো যে কোনো মূল্যে ইলেকশন তারা ঘটাতে চায়। এটা যদি ফেব্রুয়ারি এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটে, মানে উনি সরাসরি না বললেও যেটা ইঙ্গিতে বুঝিয়েছেন যে সামরিক বাহিনী এসে যদি আবার ক্ষমতা দখল করে, তাহলে কিন্তু এটা আগামী 4 মাস আছে ইলেকশনের, তাহলে সেটাও বিঘ্নিত হতে পারে এই রোড ম্যাপ। সেই জায়গায় এটা কি আরো 4 বছরের জন্য আসবে, না 2 বছরের জন্য আসবে, না 3 মাসের জন্য আসবে, সেটার কোনো নিশ্চয়তা নাই। সেই জন্য আমরা এটাকে অ্যাফোর্ড করতে পারবো না, এই ধরনের কথা ওনার বক্তব্য থেকে উঠে এসেছে। তো আপনার কি মনে হয় আজকে বিএনপি যেই প্রতিক্রিয়া দেখিয়েছে, অনেকখানি শক্ত থাকার প্রতিক্রিয়া তারা দেখিয়েছে। তারা কি এটা ধরে রাখতে পারবে বলে মনে হয়? ধরে না রেখেও তাদের উপায় নাই। উম, কারণ তারা তারা এই ডেডলাইনে যে অপেক্ষা করছিল, সেই ডেডলাইন দেওয়া হয়েছে ফেব্রুয়ারি। এখন যদি সেই ডেডলাইন ডক্টর ইউনূস ভঙ্গ করতে চায়, কিংবা ইউনূস সাহেব যে ডিটারমাইন, উনি ভঙ্গ করবেন আমি বলবো না, উনি উনি বারবার বলছেন যে আমি ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে চাই। সেই দিতে চাওয়ার ক্ষেত্রে যদি কোনো বাধা বিঘ্ন আসে, সেটা যদি ডক্টর ইউনূস প্রতিরোধ না করেন, উনি যদি নীরবে মেনে নেন, তাহলে আমার মনে হয় না বিএনপি আর আগের মতো, যেমন ডিসেম্বরের ডেডলাইন থেকে তারা সরে এসেছিল, সেরকম আর কিছু ছাড় দেবে। কারণ তাদের ছাড় দেওয়ার আর কোনো উপায় নাই, কারণ তারা জানে যে এই ছাড় দিতে দিতে তাদের রাজনৈতিক পরিস্থিতি কি হচ্ছে, তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে, এবং আহ, তাদের দলীয় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তাদের নেতা দেশের বাইরে, উনি কবে আসবেন সেটাও মানে ইয়ে হচ্ছে না, এই সবকিছু আহ ঝুলে আছে। সেটাও নির্ভর করছে, ইলেকশন যখন হবে তখন একটা তফসিল তো ঘোষণা করবে, উনি হয়তো সুযোগ মতে তার আগে পরে আগে আসবেন বা পরে আসবেন। কিন্তু সবকিছু নির্ভর করছে যে ডক্টর ইউনূসের সদিচ্ছা আছে কিনা নির্বাচন করার ক্ষেত্রে, এবং সেই সদিচ্ছার অভাব যদি থাকে, তাহলে বিএনপির সাথে তাদের সম্পর্ক নিঃসন্দেহে আগের মতো হবে না, এবং বিএনপি যদি সমর্থন প্রত্যাহার করে, ডক্টর ইউনূস কোনো কালেই কোনোভাবেই আমি মনে করি না যে খুব সুখে এখানে থাকতে পারবেন, বা উনার টার্গেট উনি পূরণ করতে পারবেন। আ দেখুন, মানে আমি ঠিক বুঝলাম না আসলে কিভাবে করে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন। তারা বলছেন যে বিএনপি বলছে যে তারা কি বলে গণভোট এখন চায় না। গণভোট পরে চায়, তাই তো? এবং জামাত অনড় গণভোট করার আগে।
তাহলে কিভাবে তারা ঐক্যমত্যে পৌঁছবে? কিভাবে জুলাই সনদে স্বাক্ষর হবে? এটা কিন্তু গণভোটের যে বিষয়টা, এটা কিন্তু তারা সরকারের হাতে দিয়ে দিয়েছে। বিএনপি বলে নাই যে আপনারা গণভোট করলে আমরা খুব রাগ করব, আমরা এটা হতে দেব না। যেটা জামাত বলছে যে আমরা চাই যে নভেম্বরের মধ্যেই হতে হবে। আজকে বিএনপি কিন্তু বলেছেন তারা হ্যাঁ স্পষ্ট করে তিনি আজকে ফেব্রুয়ারির নির্বাচনের উপর গুরুত্ব দিয়েছেন। গণভোটে তারা রাজি নয়, এটা তো তারা জানিয়ে দিয়েছেন। আজকেও সালাউদ্দিন তারা আহমেদ দিয়েছেন। না না না, কারণ ওনারা গণভোটে রাজি। গণভোট ওনারা চাচ্ছেন যে ইলেকশনের দিন হবে। ওই তো ওনারা হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে তার মানে এই নয়, না না, এখানে ক্লিয়ার হতে হবে। বিএনপি কিন্তু বলে নাই যে ইলেকশনের আগে দিলেও আমাদের আপত্তি আছে, কিন্তু ওনারা চান, কারণ ওনারা কোনো রিজন মনে করেন নাই যে এখানে এটা আগে দেওয়ার কোনো প্রয়োজন মনে করেন না। ওনারা চান যে ইলেকশনের দিনে হবে, কিন্তু ওনারা আবার এই শর্ত দেন নাই যে এটা যদি ইলেকশনের আগে দেন আমরা মানবো না। ওনারা পুরো বিষয়টা এখন ডক্টর ইউনূসের হাতে দিয়েছেন। এখন ডক্টর ইউনূসের হাতে নির্ভর করছে উনি কি জামাতের কথা শুনবেন না বিএনপির কথা শুনবেন। রাইট। এখন কার কথা শুনবেন নিশ্চয়ই আমরা ২-১ দিনের মধ্যেই এটি দেখতে পাবো। কিন্তু আপনি যে বলছিলেন যে সংবিধানের ঊর্ধ্বে জুলাই সনদকে স্থান দেওয়ার একটা ব্যাপার রয়েছে। তো একটা রাষ্ট্রের সর্বোচ্চ বিষয় থাকে সংবিধান। তো সেই সর্বোচ্চ বিষয়ের উপর আবার কিভাবে করে আরেকটা বিষয় আসে? এগুলোই নিয়ে তো প্রশ্ন হচ্ছে যে তাহলে এটা সাংঘর্ষিক হচ্ছে কিনা সংবিধানের সঙ্গে, এবং সংবিধানের যে মূল নীতিগুলো তার সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা। এই সাংঘর্ষিক হচ্ছে বলেই তো কিছু রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করতে না করছে। আবার এরা মনে করে যে আমরা সবকিছু ইচ্ছে করলে পারবো, তা পারবে না। আজকেও আমি যে রিপোর্টে দেখলাম সেখানে 47টা বিষয় আছে, মনে করেন 84টা যে বিষয়, তার মধ্যে 47টা বিষয় আছে যেটা সরকার সংবিধানের সাথে সরাসরি সম্পর্কিত, এবং এটা পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধানের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত এবং সাংবিধানিক বিষয়। আর বাকি যে কটা আছে 37টা, সেগুলো হচ্ছে সরকার নির্বাহী আদেশে এগুলো করতে পারে। তো এই জায়গায় তো একটা মানে সমঝোতা যেমন আছে, তেমনি চাইলে বিরোধও আছে। আনিস ভাই, আমার সাউন্ড কি একটু কম শুনতে পাচ্ছেন নাকি ঠিক মতো শুনতে পাচ্ছেন? দর্শকরা আমি বলছে একটু কম আমি একটু কম শুনতে পাচ্ছি, কিন্তু এখন আমারটাও যদি ঠিক। না, হ্যাঁ, আপনারটা ঠিক আছে। আমার সাউন্ড এখন কি বেড়েছে? একটু বেড়েছে। এখন? হ্যাঁ, বেড়েছে। ওকে, তাহলে সামহাউ কোনো কারণে কম লো ছিল। এবার ঠিক আছে একদম? হ্যাঁ, ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি, আগেও শুনতে পেয়েছি, কিন্তু ওটা আপনার টেকনিক্যাল সমস্যা কি জানি। সাউন্ড কম আর কি, সেজন্য। এখন ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা? আমি আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু আমি অনুষ্ঠান শুরুতেই বলেছি যে এই সাউন্ডের গন্ডগোল আছে আপনার। কিন্তু এখন ঠিক হয়েছে কিনা দর্শকরা যদি একটু জানাতেন সাউন্ডটা এখন ঠিক আছে কিনা, তাহলে আর একটু ভালো হতো। যাই হোক, আনিস ভাই, এমনিতে আজকে দেখেন এনসিপির আক্তার আজকে বলেছেন মিটিং এ যে তারা সাংবিধানিক আইনে কিংবা সাংবিধানিক এখতিয়ার বলে তারা জুলাই সনদকে ঘোষণা করতে চায়। তো রাষ্ট্রপতিকে বাদ দিয়ে কি তারা সেটি করতে পারবে? আমি জানি না, এরা তো একদিন এক কথা বলে, যেগুলো আজকে 8 মাস ধরে আলোচনা হয়েছে সেখান থেকে এসে আবার এই সমস্ত তালবাহানার কথা রাস্তায় বলার তো দরকার নাই। তারা কি চায় সেখানে বলুক, সেখানে সমাধান হোক। যে এই ধরনের ছেলে মানুষের সিদ্ধান্ত একদিন এক কথা বলা, এগুলোর মধ্যে মানুষ আস্থা হারিয়ে ফেলছে, এবং মানুষ বুঝে নিচ্ছে যে এনসিপি বোধহয় নির্বাচনকে এত ভয় পাচ্ছে, প্রতীক নিয়ে একটা ভীতিকর সৃষ্টি করে দিয়েছে, যে প্রতীক এটা না দিলে তারা নেবেই না। মানে সবগুলো এমন এমন রাজনৈতিক মানে এমন সব আচরণ করছে যেটা রাজনীতির সঙ্গে বহির্ভূত, কিংবা তাদেরকে বলা যেতে পারে, এটা কি বলবো আমি, একটু শিশু সুলভ আচরণ করছে। তো এগুলো এগুলো কিন্তু রাজনীতিতে এগুলো বেশি দিন চলে না। এখন ইলেকশন যদি হয়ে যায়, ভেরি ফ্র্যাঙ্কলি, এনসিপি বলেন আর বাকি যারা বলেন, এদের তো ঝাড়ি ঝুড়ি কমে যাবে। হ্যাঁ, তাই না? এখন যেভাবে ওনারা মানে সরকারি দলের মতো অ্যাক্ট করছেন, এরে ওরে ধমক দিচ্ছেন, টকশোতে এসে ধমকান পাবলিক রে, হ্যাঁ, এবং এরে ওর বিরুদ্ধে কথা বলেন,
সেগুলো তো ওরা জানে এবং ওনারা নিজেরাই বলছেন যে সেফ এক্সিট নিতে হবে অন্যদেরকে। ওনাদের সেফ এক্সিট নিয়েও তো তখন সমস্যা দেখা দেবে। সো এনসিপি এখন যে সমস্ত আচরণ করছে, এটা যদি গণবিরোধী হয় তাহলে মানুষ ক্ষিপ্ত হবে এবং মানুষ চায় যে এনসিপি একটা রাজনৈতিক দল হিসাবে আহ তার অ্যাক্ট করবে, তারা তার মতো করবে। অন্য সব রাজনৈতিক দল যেভাবে যেই সত্ত্বে রাজি হচ্ছে তারাও সেটা করবে, কিন্তু তারা তারা যদি একদিন এক বাহানা করে সেটা তো মানুষ সহজে নেবে না। এমনিতেই চাঁদাবাজির জন্য তাদের বিরুদ্ধে যা বদনাম, এমনিতেই যেগুলো যে কি বলে তদবির বাণিজ্যের জন্য তারা যে বদনাম অর্জন করেছে, সেগুলোকে তো সহজে অ্যাভয়েড করতে পারবে না তারা, তাই না? এবং তাদের ডক্টর ইউনূসের আজকে 14 মাসের শাসনে যত বদনাম, তার সিংহভাগ তো তাদের কাঁধে যাবে, কিংবা তাদের কারণে ডক্টর ইউনূসের বদনাম। এটা তো একেবারে কেউ অস্বীকার করতে পারবে না। তাদের কার্যক্রমের জন্য ডক্টর ইউনূসের বদনাম হয়েছে, তার সরকারের বদনাম হচ্ছে, এবং একই ধরনের ডক্টর ইউনূসের ব্যর্থতাও, যেহেতু সরকারি দল হিসাবে তারা এখন ট্যাগ পেয়ে গেছে, তাদের রাজনীতিও নির্ভর করছে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎও অনুজ্জ্বল হয়ে যায় ডক্টর ইউনূসের সাফল্য যদি না থাকে। তো তারা যদি চেষ্টা করে যে ইউনূস সাহেবকে ডুবাবে, তাহলে তারা নিজেরাই সবার আগে ডুববে। রাইট। এখন কিন্তু মানে এনসিপি তো এক রকমের, তারা বলছে তারা শাপলা প্রতীক না পেলে নির্বাচন করবে না, তারা আগে গণভোট চায়। জামাতের সঙ্গে অনেক কিছুরই তাদের মিল রয়েছে। অনেকে এরকম একটা অভিযোগ করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য জামাত এবং এনসিপি এখনো অতখানি প্রস্তুত নয়, তাদের আরেকটু সময় দরকার। সেজন্য তারা আসলে আরেকটু পরে গিয়ে নির্বাচন চায়, যেই কারণে তারা অনেক রকম তাল বাহানা করছে। কিন্তু আমি সেই বিষয়টাতে যেতে চাই না। আমি বলতে চাই যে আজকে জামায়াতের যে নায়েবে আমির মোহাম্মদ তাহের, তিনি খুব স্পষ্ট করেই বলেছেন যে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না যদি গণভোট আগে অনুষ্ঠিত না হয় এবং 17 তারিখ মানুষ দেখতে পারবে। এটি কি তিনি হুমকি দিলেন? এটা তো এক প্রকার হুমকি বলা যায়, কারণ আপনি ওই যে সমস্ত হুমকি দামকে বারবার বলতেছি, যারা ওনারা যে হুমকি দামকে দিচ্ছেন, এগুলো ওনাদের ওই ঐক্যমত কমিশনের বৈঠকে শেষ করে দেওয়া উচিত ছিল। এটা বাইরে আসার কোনো দরকার নেই। আর বাইরে এসে যদি এইসব হুমকি দামকি দেবেন, তাহলে তো আর আপনাদের বৈঠকের দরকার ছিল না। আর সবাই যদি সব ঐক্য, সব ইস্যুতে যদি একমত হয়ে যান, তাহলে তো এই আলোচনারই দরকার নেই। সরকার দিয়ে দিল, আপনারা বললেন যে এটা এটা মানি, এটা এটা মানি না, এইভাবে ভোট করে ফেলতেন, সেটা তো হয়ে যেত। যখন আপনারা নো স্টপ ডিসেন্ট দিচ্ছেন, আবার আলোচনায় বসছেন, এবং 18 মাস 8 মাস ধরে এই আলোচনা চললো, এত কিছুর পরে এসে আবার এই অনিশ্চয়তা তৈরি করার কোনো দরকার নাই। এবং যেটা সালাউদ্দিন সাহেব যেটা বললেন, এটা তো গণভোটের সাথে তো ইয়ের সম্পর্কই নাই, জুলাই সনদের সম্পর্কই নাই, তাহলে এই সপ্তাহ আর কেন করা হবে? হ্যাঁ, সেটাই। আজকে যেহেতু জুলাই সনদ নিয়ে বৈঠকটি ছিল, কেন এই বিষয়গুলি তারা উত্থাপন করলো? না, আমি বলছি যে জুলাই সনদ অন্য একটা জিনিস, আর গণভোট হচ্ছে আরেকটা জিনিস। এটার সাথে জুলাই সনদ গণভোট লেখা নাই, গণভোট তো এখানে বিষয় না। গণ জুলাই সনদ নিয়ে আমরা যে সিদ্ধান্ত নিলাম, সেই সিদ্ধান্ত আমরা গণভোটে দিব কি না দিব সেটা ইচ্ছা। জুলাই সনদে তো আর সেটার বিষয় না যে এটা মানলে এটা, না মানলে এটা মানতে পারবে না, বা এটা মানলে এটা মানতে হবে। এই জন্য অনেকে মনে করে কি যে জুলাই সনদ নিয়ে এই যে এখন আমরা বিভিন্ন রকম ভিন্ন মত কিংবা অনৈক্য দেখছি, অনেকেই বলছেন যে এটি আসলে এক ধরনের নতুন নাটক। ঠিকই এটা স্বাক্ষর হয়ে যাবে। আপনার কাছে কি মনে হয়? স্বাক্ষর হওয়াতে আমার মনে হয় না এটা হবে না। আমার মনে হচ্ছে, আমি তো শুরুতে বললাম, যেটা স্বাক্ষর হওয়ার অন্যের বাদ দিয়েও হয়ে যেতে পারে, এবং স্বাক্ষর হবে, কারণ রাষ্ট্রীয় এরকম একটা আয়োজন করছে, এটা তো হতেই পারে। কিন্তু যে বিষয়টা নির্ভর করছে যে সেটা হচ্ছে ইলেকশনকে বানচাল করার কোনো চক্রান্ত আছে কিনা। কারণ জাতি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে ফেব্রুয়ারিতে একটা সাধারণ নির্বাচন, যার মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে। সেই নির্বাচিত সরকার যে অত্যাচার করবে, সে অত্যাচার মানুষ সহ্য করার জন্য ক্ষমতা রাখে, কিন্তু এখন 4 মুখী অত্যাচার মানুষ সহ্য করতে পারছে না, তাই না? এবং সেই নির্বাচিত সরকারকে তারা একটা গ্যারান্টি দিবে চাঁদাবাজির বা আদার্স, লাইসেন্স দেবে। যাও বাবা, তোমাদের কি দিয়েছে লাইসেন্স, তোমরা এখন যা ইচ্ছা করো। এখন সবাই বললো আমার কাছে লাইসেন্স আছে, আমার কাছে লাইসেন্স আছে।
আমিও কেন করব না এটা? এই জায়গা থেকে মানুষ রক্ষা পেতে চায়। আমি আরো বহুদিন বলেছি, মানুষ চাঁদা দিতেও চায়, মানুষ যে চাঁদাবাজি যে করছে চাঁদা দিতেও চায়, কিন্তু মানুষ এই নিশ্চয়তা পাচ্ছে না যে কারে চাঁদা দেবে, কয়জনরে দেবে। সবাই সে দাবি করে এতজনকে চাঁদা দিয়ে তো মানুষ ব্যবসা করতে পারবে না, মানুষ জীবন ধারণ করতে পারবে না, মানুষের চাকরি চলে যাচ্ছে, মানুষের খাবারের অভাব পড়ছে, মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অভাব পড়েছে, মানুষ একটা অনিশ্চিত জীবনে যাচ্ছে, শিক্ষার পরিবেশ নাই, সবকিছু নিয়ে মানুষ এখন আতঙ্কগ্রস্ত যে ডক্টর ইউনূস কবে বিদায় নিয়ে নতুন একটা সরকারকে দেবে। সে যেই হোক, সে জামাতের হোক, বিএনপির হোক, অন্য দলের হোক, আর ইনক্লুসিভ ইলেকশন হইলে সেটা যদি আওয়ামী লীগও আসে, কারো আপত্তি নেই। এখন অনেকেই অভিযোগ করছেন যে জামাত মানে তারা ক্ষমতায় আসবে, নির্বাচন তখনই হবে যখন নিশ্চিত হবে যে জামাত ক্ষমতায় আসবে। এই জন্য যত রকম ব্লু প্রিন্ট করা কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা ইলেকশন মেকানিজম এগুলো নাকি জামাত করে ফেলেছে, এরকম অভিযোগ কিন্তু খুব জোরে সোরে আসছে। আমি শিওর আপনার কানেও এরকম অভিযোগ গেছে। আছে আছে, এটা অস্বীকার করার কোনো ইয়ে নাই, আমিও শুনছি, কিন্তু শোনা কথাটা আমরা বিশ্বাস করব না। আমরা দেখবো যে অ্যাক্ট অনুযায়ী এখন 17 তারিখে যদি তারা স্বাক্ষর না করে, তাহলে জাতির কাছে এটা পরিষ্কার হবে যে তারা নির্বাচনের যে রোড ম্যাপ আছে সে জায়গায় তারা যেতে চায় না, তারা ভিন্ন পথে ক্ষমতায় যেতে চায়। ওকে, এখন ভিন্ন পথে যে ক্ষমতায় যেতে চায় এরকমও একটা তারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই শুনেছেন যে তারা নাকি টেলিফোনে আরই পাচ্ছে, এবং এবং এনটিসিবি যেটি ছিল ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, তারা যে ফোনে আড়ি পাততে পারতো, এইসব ইকুইপমেন্ট তো তাদের কাছে আছে। এগুলো নাকি এখন জামায়াত হস্তগত করেছে, এবং তারা নাকি বিভিন্ন রাজনীতিবিদদের এমনকি প্রধান উপদেষ্টারও ফোন আলাপ তারা রেকর্ড করছে। আপনি শুনেছেন নিশ্চয়ই এরকম কথা? এটা তো জামাত নেতা নিজেই দাবি করছেন আমাদের কাছে অমুক অমুকের ইয়ে আছে, এবং সেই ইয়েটা কিভাবে পেয়েছেন সেটা তো উনি ক্লিয়ার করেন নাই। উনি কি ব্যক্তিগত আলাপ রেকর্ড করেছেন, সামনাসামনি রেকর্ড করেছেন, না এমটিএসসির মাধ্যমে, যেটা সরকারি গোয়েন্দা সংস্থা রেকর্ড করার যে অনুমতি আছে, সরকার তো আইন করে সেটা করেছে, এই যে কারো কল রেকর্ড করা আপনার আমার সহায় করতে পারে, তো সেটা কি ওই সরকারি সহায়তায় করছে? সেটা তো ক্লিয়ার না। যদি মানে মানে তার আগে আপনি জানেন যে নাহিদ ইসলামও একই রকম দাবি করেছিল যে উপদেষ্টাদের বক্তব্য তাদের কাছে আছে, কারা কারা সেফ এক্সিট করতে চায়। বিষয়টা অনেক অ্যালার্মিং না? অবশ্যই অ্যালার্মিং, তাহলে তো একজনের উপর আরেকজনের আস্থা থাকবে না। কিন্তু আবার এই সংস্থাটা যদি আপনি যেটা বললেন, সংস্থায় যে রেকর্ডিং যে ক্ষমতা আছে সেখানে যদি তাদের লোক থাকে, তারা তাদের মাধ্যমে যদি এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে থাকে, তাহলে তো এটা আবার অন্যায়। এটা এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রীয় যন্ত্রকে তো তারা ব্যবহার করে এটা করতে পারে না। কিন্তু আমি আবারও বলছি, আপনি তো শিওর না তারা কোন মাধ্যম থেকে এটা পেয়েছেন এবং কিভাবে দাবি করছেন, তো তাদেরকে আপনি সরাসরি অভিযুক্ত করতে পারবেন না। বাট কালচার যদি মনে করেন, এটা তো একটা নিন্দনীয় কালচার। আপনার কাছে কেন আরেকজনের রেকর্ড থাকবে? আর যদি রেকর্ড থেকেই থাকে, কোন সূত্রে পেয়েছেন, কিভাবে পেয়েছেন, এবং জাতির জন্য যেটা সেটা যদি খুব গুরুত্বপূর্ণ হয় প্রকাশ করে দেন। মাঠে ফাঁকা আওয়াজ দিয়ে তো লাভ নেই। আপনি তো জানেন যে এরকম সেই নিক্সন সরকারের পতন হয়েছিল আপনার এই ডেমোক্রেটিক পার্টির জন্য হাড়ি পাতার জন্য, রাইট? আপনার মনে আছে নিশ্চয়ই যুদ্ধ অপরাধীদের যখন বিচার হয় তখন বিচারপতি নিজামুল হক, রাইট, তার তার অফিসের কম্পিউটারে কে বা কারা, অনেকেই অভিযোগ করেন জামাতের একটি অংশ সেখানে আড়ি পাতার ডিভাইস সেট করেছিল, যেটা দিয়ে যে স্কাইপ কেলেঙ্কারি নামে পরিচিত যেই ফোন আলাপা, যেটি যেটি নিয়ে খুব অনেক রকম ধূম্র জাল তৈরি হয়েছে। যাই হোক, এই তার মানে কি অনেকে অভিযোগ করছেন অনেকেই যে জামাতের আগে থেকেই এরকম আড়ি পাতার ইকুইপমেন্ট তাদের আছে, ওই টেকনোলজি তাদের যেমন আছে, তারা ইংল্যান্ড থেকে ট্রেনিংও নিয়ে এসেছে। আমি জানি না আপনি এই ব্যাপারে অবগত আছেন কিনা। না, আমি জানি না, আমি এগুলো সুইফট কমেন্টও করতে পারবো না। বাট স্কাইপ ফ্রি বা স্কাইপ যেটা বলছেন যে অ্যাপস দিয়ে যেভাবে ইয়ে হয়েছিল, সেটা তো একটা বড় ধরনের কেলেঙ্কারি। সেটা তো জামাত করেছে না কে করেছে তার থেকেও বড় কথা, যিনি এই এই রায় লিখছিলেন তিনি কেন এই ধরনের রায় করছিলেন সেটা নিয়ে প্রশ্ন ওঠা উচিত। আপনার রায় কেন আপনি আরেকজনকে সহায়তা নেবেন, বা এই যে ধরনের কথাবার্তা তখন এদের আলাপে এসেছিল, সেগুলো তো কোনো সুস্থ আলাপ ছিল না।
তো আমি শুধু যারা করেছে আপনারা তাদের হয়তো মিস্টেক করছেন, সেটি কোনো খারাপ আলোচনা ছিল না। না, অবশ্যই সেটা খারাপ আলোচনা ছিল, কারণ হচ্ছে যে আপনি আপনার রায় কেন আরেকজনকে লিখে দিতে বলবেন? আপনি তো একজন বিচারপতি। বলেননি তো, উনি তো আমার মনে আছে কি জিয়া করিম সম্ভবত, তিনি তিনিও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একজন শিক্ষক বা গবেষক, খুবই উচ্চ পদে আছেন। তো তিনি তার সঙ্গে পরামর্শ করছিলেন, ওখান থেকে তিনি কোনো সিদ্ধান্ত নেননি। যাই না, অনেকদিন আগের বিষয়। আপনি এই বিতর্কটা আমি মানে যেটা হয়ে থাকুক, আমি বলবো যে উনি পরামর্শ নিতে পারেন না। উনি কেন পরামর্শ নেবেন? উনি বিদেশি একজনের কাছ থেকে কেন পরামর্শ নেবেন? উনি তো বিদেশি ওই ভদ্রলোক তো বিদেশে অবস্থান করছেন। ওই ভদ্রলোক তো এমন নয় যে উনার পাশাপাশি বসছেন, উনি যে আইন সহায়তা নিচ্ছেন, সেরকম তো না। উনি তো স্কাইপে মানিকের। সেটা যদি বলেন, উনি তো একজন বাংলাদেশি, আর তাইলে যদি সেটাই বলেন, বাংলাদেশি হোক আর যেই হোক, যখন আপনি একজন বিচারপতি, আপনার কর্মকাণ্ড সীমিত আছে। সুলতানা, আপনার সাথে তর্ক করবেন এগুলা নিয়ে। যখন আপনি বিচারপতি, আপনার কিছু পবিত্রতা আছে। আপনি যাত্রার সাথে আলাপ করতে পারবেন না, যেখানে সেখানে যেতে পারবেন না। ডক্টর ইউনূসের আমলে যেমন এগুলো মানা হচ্ছে না, এর আগের আমলেও মানা হয় নাই। এমনও হয়েছে যে টক শোতে গিয়ে বিচারপতি কথা বলে। বিচারপতি মানিক কি লন্ডনে গিয়ে টক শোতে অংশ নেয় নাই? কোন সভ্যতা এটা কাভার করে যে একজন বিচারপতি টেলিভিশন টক শোতে যায়? এই সমস্ত ফালতু কাজ ওরা অনেক করেছে এবং সেগুলো দেশের অনেক বদনাম। আমার প্রশ্নটি আপনার কাছে, জামাতের কাছে আগে থেকেই এরকম আড়িপাতার ডিভাইস, আড়িপাতার টেকনোলজি তাদের কাছে নাকি আগে থেকেই ছিল? এখন আমি নাকি নিয়ে কোনো কথা বলতে পারবো না, আমি জানি না। বাট আমি বলছি এটা অনৈতিক যদি থেকে থাকে, যদি তারা সেই কাজ করে থাকে। কিন্তু আমি না জেনে কেন কিভাবে বলবো যে তারা এটা করছে? এবং এটাও তো বলছি যে আপনাকে, যে যদি করে থাকে, যদি থেকে থাকে, তাহলে সেটা ফাঁকা আওয়াজ না দিয়ে তারা জাতির সাথে প্রকাশ করা উচিত। তো সেটাও তো তারা প্রকাশ করছে না। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি বিষয়টিকে কিভাবে দেখছে? বিএনপি কিভাবে দেখছে সালাউদ্দিন সাহেবকে প্রশ্ন করেন। না, আপনার কোনো পর্যবেক্ষণ? না, আমি বিএনপির মত ধারণ করি না, তো আমি বিএনপির কোনো মুখপাত্র নই। না, আপনার কোনো আলাপ আলোচনা তাদের সঙ্গে হয়েছে কিনা, কিংবা ধরেন না হলেও আমি তো ওরা কি মনে করে সেটা তো বলতে পারবো না। আমি তো তাদের মনের মধ্যে ঢুকি নেই। আমি বিষয়টা অনৈতিক সেটা বলেছি, সেটা আমার মত, আমি মত প্রকাশ করতে পারি। কিন্তু বিএনপি কিভাবে নিচ্ছে সেটা আমি জানি না, এবং নিচ্ছে সুখের বিষয় না এটা, যে একেবারে আনন্দে নেওয়ার এটা। বুঝতে পেরেছি। তার মানে আমি একটু আবার জুলাই সনদই ব্যাক করি, যে বলা হচ্ছে যে এই জুলাই সনদ হচ্ছে গোটা জাতির আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে এই জুলাই সনদে। আপনার কাছে কি মনে হয়? এটা এক দলের দৃষ্টিতে। আমি মনে করি না যে এখন বললে যে আপনি জুলাই সনদের বিরুদ্ধে বলছেন। না, বিরুদ্ধের বিষয় না। এখানে জাতীয় আকাঙ্ক্ষা যেটা বলা হচ্ছে সেটা মানে পার্টলি আসতেছে, এবং যারা এই 90-এর গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেই জায়গায় অবশ্যই এখানে প্রতিফলন আছে অনেক কিছুই। কিন্তু এটা যদি বলা হয় যে একটা জাতির ঐক্যবদ্ধ কিছু, বিএনপি, জামাত এবং আর কয় দল মিলে যদি এটাতে স্বাক্ষর করে যদি মনে করে যে এটা যে পুরো জাতির মতামত আছে, এটা তো আমি মনে করি না। এটা মনে করার কোনো কারণ নাই। এখানে বাংলাদেশের আরো বড় বড় যে রাজনৈতিক দলগুলো, এগুলো অনুপস্থিত। এখানে আওয়ামী লীগ অনুপস্থিত, জাতীয় পার্টি অনুপস্থিত, 14 দল অনুপস্থিত। এখন দেখা যাচ্ছে বাসদ সিপিবি অনুপস্থিত। তাহলে আর কি আছে? জামাত, বিএনপি, আর এই রবের দল জাসদ, আর 2-4টা খুচরা পার্টি, আর এনসিপি, যার এখনো নিবন্ধন নিয়েও সংকট আছে, তার মার্কাই নাই। তো এরকম কয়টা দল যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেটাই যে পুরো 24-এর গণ অভ্যুত্থানের যে চেতনা সেটাতে ফুটে ওঠে, সেটাও যেমন আমি বিশ্বাস করি না। আবার এটা জাতীয় চেতনাতেও আসে না। যে জাতীয় চেতনা হলে সবার অংশগ্রহণমূলক কিছু যদি হয়ে থাকে সেটাতে আসবে। জি, বুঝতে পেরেছি। এখন দেখা যাক, নিশ্চয়ই দিন বাকি আছে, সেই 2 দিনের মধ্যে ঘটনা কোন দিকে যায়। এমনিতে মানে আমি শেষ করে দিতে চাচ্ছিলাম, তারপরেও আমি চাচ্ছি আপনি শেষ করেন। না, ওই যে সেনাবাহিনী নিয়ে যা হচ্ছে, মানুষ এই ব্যাপারে জানতে চায় সেখানে কি হচ্ছে। তারা তো এই মধ্যে আপনি জানেন যে তাদের মানে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী অপরাধ গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে
সিভিল মানে পুলিশের কাছে হস্তান্তর করার কথা। তারা সেটি সাব জেল ঘোষণা করে ক্যান্টনমেন্টেই সাব জেল ঘোষণা করেছে। মানে হস্তান্তর করেনি তারা। তো এই বিষয়টি কি আইনের বরখেলাপ হলো? নাকি সেনাবাহিনী তাদের দৃঢ়তার পরিচয় দিল? এটা আইনি দৃষ্টিতে দেখলে বরখেলাপ আছে। আবার আপনি যদি সেনাবাহিনীর দৃষ্টিতে দেখেন, তাদেরও তো এটা আছে যে তাদের আইনে তাদের বিচার হওয়ার কথা। বাট আমি বলবো যে সেনাবাহিনী যেভাবে অ্যাক্ট করছে, দ্যাটস গুড ওয়ান। সরকার যা চাইছে, সরকার এদের বিরুদ্ধে যখনই আদালত যখন ওদের বিরুদ্ধে করেছে, আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাদেরকে সেনাবাহিনী গ্রেপ্তার না করুক, কিন্তু তাদেরকে হেফাজতে নিয়েছে। এখন কিভাবে তাদেরকে প্রডিউস করবে এই আইন, এই মামলাটা কিভাবে যাবে, এটা আমাদের এখনো দেখার বিষয় আছে। এর মধ্যে আপনি দেখেন যে এই প্রতিহিংসামূলকও অনেক কাজ হয়ে যাচ্ছে। এই আসামিগুলো যারা আছে, তাদের 5 জন আর্মি পার্সনের ছবি নিয়ে টিএসসি তে আবার তাদেরকে অবমাননা করা হচ্ছে। তো সরকারের ইন্টেনশন কি, সেটাও মানুষ পর্যবেক্ষণ করছে। কারণ এটা প্রথমবারের মতো এমন একটা মামলা এসেছে সিভিল কোর্টে, যেটা অতীত ইতিহাসে আমরা দেখি নাই যে কোনো সার্ভিং জেনারেলদের বা আর্মি পার্সোনালদের এভাবে সিভিল কোর্টে বিচার হতে।